এসো আস্তে আস্তে সবাই জয়েন করো। আমি আজকে একটু লেট হয়ে গেছি, একটু খুব কাজের প্রেশার ছিল, আজকে অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, তো সেগুলো করতে গিয়ে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমার 10 মিনিটস মতো। তো একটু ওয়েট করি, আস্তে আস্তে স্ক্রিনে কিছু শো করুক, এখনও পর্যন্ত আমি কিছু দেখতে পাচ্ছি না। একটু আস্তে আস্তে তোমরা সবাই জয়েন করো, তারপরে স্টার্ট করব। এখনো না। মৌমিতা ইজ ওয়াচিং। হ্যাঁ, শ্রেয়সী রয় লিখছে হ্যালো, সুরজিৎ সমাদ্দার লিখছে এসে গেছি দিদি, রিমা লিখছে হাই, আচ্ছা সঞ্চারী ঘোষ লিখছে হাই, সুকন্যা মণ্ডল লিখছে হাই দি ভাই। এবার আস্তে আস্তে সবাই জয়েন করছে, তো ঠিক আছে তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকো। আমি চলে এসেছি লাইভে অ্যান্ড ওয়েট করছিলাম, পড়িয়ে চলে এসেছি। ওকে, থ্যাংক ইউ। তিতলি গাঙ্গুলি আমাকে কনফার্মেশন দিয়েছে যে অল ক্লিয়ার, থ্যাংক ইউ তিতলি। মৌমিতা লিখছে অল ক্লিয়ার দিদি, ওকে। সুমনা দে ইজ ওয়াচিং, কি সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আচ্ছা, খুব দেরি হয়ে গেল নাকি? না, একদমই দেরি হয়নি, আমি এই মাত্রই জাস্ট স্টার্ট করেছি, জাস্ট অন করেছি আর তখনই তোমরাও চলে এসেছো। তো যারা যারা আমাকে এখন জয়েন করেছো তাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই শো, চলে এসো। আজকে বলেছি যে একদম মেন স্পেশাল একটা এপিসোড কন্ডাক্ট করব, কারণ বেচারা ছেলেরা কিন্তু একটু ডিপ্রাইভড হয়, সেটা আমি অস্বীকার করছি না। মেয়েদের সাথে আমার কানেকশনটা বেশি হয়, এবার তারা আমার সাথে রেগুলারলি কন্ট্যাক্টেও থাকে, আমার সাথে রেগুলার তাদের কথা হচ্ছে, তো তারা অনেক সময় আমাকে কথা বলতে বলতে ও দিদি একটু আমার গল্পটা বলে দাও না, এই ন্যাগিং ব্যাপারটা একটু বেশি করে। তো কাজে কি হয়, ওদের স্টোরিগুলোকে কিন্তু আমি স্টক আউট করে দিই, কিন্তু ছেলেরা যেহেতু এই ন্যাগিংটা করে না, একবার হয়তো কল করলো, কন্ট্যাক্ট করে তারপরে গল্পটা আমাকে সেন্ড করলো, তারপর কিন্তু ওরা আর আমাকে বারে বারে বলে না ও দিদি আমার স্টোরিটা বলো, অতবার বলে না। যেহেতু আমার কি হয়, ঠিক আছে ওটা তাহলে নেক্সট উইকে বলবো, আগে এটা বলে নি, এটা এতবার করে বলছে ওটা বলে নি, এই করতে করতে মেয়েদেরগুলোই আমার বেশি বলা হয়ে যায়। তো অনেকগুলো গল্প প্রত্যেকটাই ছেলেদেরগুলো সব পেন্ডিংয়ে পড়ে গেছে। তো আজকে আমি ঠিক করেছি যে কটা ছেলে আমাকে গল্প পাঠিয়েছে তাদের মধ্যে সব তো কভার করতে পারবো না একদিনে, তো যতটা পারবো সেটা কভার করবো আস্তে আস্তে। তোমাকে খুব সুন্দর লাগছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। কি মিষ্টি লাগছে শ্রেয়াদি তোমায়, এতক্ষণ ধরে ওয়েট করছিলাম ফোন হাতে নিয়ে। ওকে, থ্যাংক ইউ, আমি একটু ওয়েট করিয়েছি, সরি ফর দ্যাট। আচ্ছা, প্রথমেই বলি এত মিষ্টি লাগছে কমেন্টস আসছে, তো মিষ্টি লাগার মেন কারণটা কি, একটা খুব মিষ্টি প্যাস্টেল কালারের শাড়িটা, একটা অসাধারণ শাড়ি। যারা মানে অনেকে আছে না যে একটু গর্জিয়াস শাড়ি পরতে তো ভালো লাগে, কিন্তু শাড়ি ক্যারি করার একটা বিশাল সমস্যা, তো ক্যারি করতে পারি না, বডি হাগিং শাড়ি না হলে, নরম শাড়ি না হলে পারবো না, হেভি শাড়ি পরা ম্যানেজ করা খুব টাফ, তাদের জন্য একদম একটা পারফেক্ট ডেস্টিনেশন আমি বলবো। এটা হচ্ছে আমাকে পাঠিয়েছে মিষ্টির একটা ছোট্ট বুটিক আছে, ছোট্ট হাব আছে, যেখানে ও বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল কালেকশন রাখে। ওর কাছে এটা একটা আছে, একটা ভেরি স্পেশাল কাইন্ড অফ কাতান। জাস্ট আঁচলটা দেখো, আমার আর কিছুই দেখানোর বিশেষ নেই, জাস্ট আঁচলটা একবার দেখো, আমি ক্লোজ ভিউতে দেখিয়ে দিচ্ছি আঁচলটা, ফাটাফাটি, জাস্ট মানে আমি আর কিছু এক্সপ্লেন করতে পারছি না, এতটাই সুন্দর, এতটাই গর্জিয়াস। আর তার সাথে মাই গড যে কালারটাও আমাকে পাঠিয়েছে, এখন কিন্তু আর আগের মতন অত বেশি রেড অরেঞ্জ ব্রাইট কালার্স, যেটা আমাদের মানে এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারের ট্র্যাডিশন, ঠিক আছে, কিন্তু তবু আমরা এখন ট্র্যাডিশন ফলো করি না। কোথাও গিয়ে এখন যা গরম পড়েছে, লাইট কালার্সগুলো বা প্যাস্টেল কালার্সগুলো আমাদেরকে ভীষণ কমফর্ট দেয়, অনেক বেশি আই সুদিং লাগে সেই কারণে। আর তার থেকেও বড় কথা, এখন একটা ওয়েস্টার্ন ট্রেন্ড চলছে, ওখানে কিন্তু অবভিয়াসলি ওরা আগে থেকে এত রেড ইয়েলো গর্জিয়াস কালার কেউ ইউজ করে না ওয়েস্টার্ন কালচারে, ওদের হোয়াইট কালার, পিচ কালার, টিঞ্চ পিঙ্ক কালার এগুলোই বেশি চলতো, তো সেগুলো থেকে আমরা কিছুটা আমাদের এই কনসেপ্টটা জেনারেট করেছি যে, এবং আমরা এখন কিন্তু মোস্ট অফ সবাই কিন্তু প্যাস্টেল কালার্সের দিকে যাই। তো এটা একটা লাইট
পেস্তা কালারের ওপরে আছে, কিন্তু এতটাই গর্জিয়াস সিল্কের ম্যাটেরিয়ালটা, মানে এটাতে যদি কালার খেলবে না তো এটার কালারটাও তার সাথে কিন্তু অনেকটাই চেঞ্জ হবে। সব থেকে বড় কথা হচ্ছে যে এটা প্রচন্ড সফট একটা শাড়ি, যেটা পরতে আমার 2 মিনিট টাইম লেগেছে, কারণ এই রকম শাড়ি দেখলে কিন্তু আমরা একটু আতঙ্কে থাকি যে এটা তাহলে হেভি শাড়ি তো হবে না, না এটা হেভি হলে কিন্তু আমি পরতে পারবো না। তো একদম সফট ম্যাটেরিয়ালের শাড়িটা, একদম বডি হাগিং, অথচ এইরকম ওভার গর্জিয়াস, সো নাথিং মাচ টু সে। ভীষণ সুন্দর একটা শাড়ি। আর সব থেকে বড় কথা, মিষ্টির কাছে এই শাড়িগুলো এতটাই এক্সট্রিম রিজনেবল, আমি আর এটা কি বলবো, মানে আমি নিজেও এত প্রমোশন করার পরেও বলছি, মানে ওর কাছে এর থেকে আমি এত কমে এই শাড়িটা দেখিনি, মেটেরিয়াল ওয়াইজ বলছি। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের যে দাম বলি তার সাথে আমি কোয়ালিটি এটা অবভিয়াসলি কম্পেয়ার করে বলি। তো বেসিক্যালি হয়তো এইরকম সেম প্যাটার্নের এতটাই গর্জিয়াস, এতটাই সফট শাড়ি, মানে শাড়ি হয়তো পেয়ে যাবে, কিন্তু বলে না যে ফিনিশিং কিরকম, দেখো ভেতরের পুরো একদম স্মুথ ফিনিশিং, ওই তোমার জড়িগুলো টিজ করবে তোমাকে, নাথিং লাইক দ্যাট, একদম স্মুথ ফিনিশ। ওকে, সো এইগুলো ম্যাটার করে একটা শাড়ির ক্ষেত্রে। ভেতরটাও পুরো স্মুথ ফিনিশ আছে, ভীষণ সফট ম্যাটেরিয়াল আছে, আর তার সাথে জরি ওয়ার্কটা জাস্ট দেখো। তো এটা এক্স্যাক্ট প্রাইসটা আমি জানি না, তবে ওর কাছে 1300-1400 থেকে স্টার্টিং আছে, এবং 1300-1400 বোধহয় ওগুলো কালার ভ্যারিয়েশনের ওপরেও ডিপেন্ড করে, ঠিক আছে। তো ডিফারেন্ট কালার্স আছে, ব্রাইট কালার্স অ্যাভেলেবেল আছে, যারা ইয়েলো, অরেঞ্জ, পার্পল এগুলোতে যেতে চাও তারাও দেখতে পারো, হিউজ কালেকশন। তার সাথে যারা প্যাস্টেল কালার্সে যেতে চাও, এখন এইরকম ট্রেন্ডি কিছু চাইছো, তারা তো পেয়েই যাচ্ছ। পিচ আছে, পিঙ্ক আছে, এটা আছে তোমার পেস্তা কালারটা, এটা অসাধারণ রংটা, আই মাস্ট সে, এটা ভীষণ সুন্দর রংটা। তো থ্যাংক ইউ মিষ্টি, এত সুন্দর একটা কালেকশন আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। আর এছাড়াও ওর কাছে মুগা কাতান বেনারসি, অনেকের এখন সামনে বিয়ে বাড়ির পারপাসে উইদিন 2000 ওর কাছে হিউজ কালেকশন আছে। হ্যাঁ, সুন্দর সুন্দর কাতানের কালেকশন, এটা তো বিয়ে বাড়িতে গিফট করলে আমার তো মনে হয় নতুন বইয়ের সব শাড়ির থেকে এটা বেশি পছন্দ হবে। হ্যাঁ, তো মাসলিনও আছে ওর কাছে, সুন্দর সুন্দর ঢাকায় মাসলিন আছে। যদি কেউ অরিজিনাল মাসলিন দেখতে চাও মোটামুটি বাজেটের মধ্যে, তাদেরকে বলবো যে একবার মিষ্টির সাথে তোমরা 9123604158 নম্বরে কন্ট্যাক্ট করো। 9123604158 এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো মিষ্টিকে। ওর কাছে মানে হিউজ শাড়ির কালেকশন, তো যাও আর চটপট দেখে নাও। ওকে, জুয়েল টোনটা দারুণ লাগছে এই কালার কম্বিনেশনে, ঠিক একদম, এটা কিন্তু ডুয়াল টোন আছে, ঠিক এটা কিন্তু মানে তোমার পেস্তা কালার আর গোল্ডেন কালারের একটা মানে সুন্দর কালার ভ্যারিয়েশনটা খেলছে আর কি। হাই দিদি, আমি অমৃতা, আজকে আমার গল্পটা বলবে বলেছে, তাই ঝটপট বলেছিলাম। না, আজকে সকালে আমি একটা আপডেট দিয়েছি অমৃতা, আমি বলেছিলাম যে তোমার গল্পটা বলবো, কিন্তু এই উইকে বাদ সেধেছে রীতিমতো। আমাকে অনেক অভিযোগ এসছে আমার কাছে যে যারা ছেলেরা আছে তাদের গল্পগুলো আমি অনেক দিন ধরে বলবো করেও তাদের কথা দিয়ে বলিনি। তো আজকে আমি একটা মেন স্পেশাল এপিসোড কন্ডাক্ট করছি। সো আজকে কিন্তু আমি স্পেসিফিক্যালি কোনো মেয়ের গল্প বলছি না, অমৃতার গল্পটা একদম পজিটিভলি আমি বলবো, সেটা নেক্সট উইকে বলবো, কিন্তু আজকে আমি শুধু ছেলেদের গল্প বলবো। তো প্রথমে আর কথা না বাড়িয়ে গল্পে যাব। স্টোরিটা যে স্টার্ট করব, আমি দুটো ঘটনা তোমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি, তুমি সময় মতন পেলে একটু দেখো। তুমি না আমাকে একবার একটুখানি সেন্ড করো, মানে টেক্সট করো, হ্যাঁ, যে আমি দিদি দুটো গল্প সেন্ড করেছি, তুমি একটু দেখে নাও, আমি বোধহয় মিস করে গেছি। একবার যারা হোয়াটসঅ্যাপ করেছো আমি হয়তো রিপ্লাই করছি, মানে করেছিলাম অনেকদিন আগে, তারপর আর কোনো রেসপন্স করিনি, বা আমি কোনো রেসপন্সই করিনি, তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে আমি হয়তো মিস করে গেছি, তাহলে একটু আমাকে পার্সোনালি যোগাযোগ করে নেবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি যাব হচ্ছে গল্পে। প্রথমে একটা ব্ল্যাক ম্যাজিকের গল্প দিয়ে স্টার্ট করি। আগের উইকেও আমি দুটো ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বলেছিলাম, বাট এটা তো মানে সবকিছুকে ছাপিয়ে গেছে, এতটাও ভয়ানক ছাপিয়ে গেছে বলতে ভয় বা বিভৎসতার দিক দিয়ে বলবো না, কিন্তু মানুষের মেন্টালিটির দিক থেকে বলবো যে এর থেকেও নৃশংসতা মানুষের মধ্যে যে হতে পারে। বাইরের মানুষরা অনেক সময় আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে, কষ্ট দিলে আমরা ফাইট করে নিতে পারি, জানো তো। নিজের মানুষরা কষ্ট দিলে না, তখন মানে লড়াই করার শক্তিটা অনেক কমে আসে। তো একটা খুব মারাত্মক ঘটনা, এটা আমাকে রাজঋষি শেয়ার করেছে। রাজঋষির এই গল্পটা দিয়ে আমি স্টার্ট করছি।
ঘটনাটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে আজ থেকে বহু বছর আগে। চলো এক সেকেন্ড আমি একটু জাস্ট ওই পেজটা টার্ন করে নিই। এত গল্প কোথায় যে লিখেছি, কোনটা যে লিখেছি সব আমার ঘেটে যায়। ওকে চলো, তো সরি রাজ ঋষি নয়, ওর নামটা হচ্ছে ঋষিরাজ, ওই জন্যই আমি পেজটা খুঁজছিলাম, গল্পের জন্য নয়। নামটা আমি মনে করছি কি ভুল বলেছি, ওটা রাজ ঋষি না, ওর নাম ঋষিরাজ। ওকে, সো ঋষিরাজ আমাকে এই স্টোরিটা সেন্ড করেছে। এবার ওর বড় মাসির ঘটনা, হ্যাঁ আমি এক্স্যাক্টলি ওদের ফ্যামিলির কারোর নাম বা লোকেশন কিছু মেনশন করছি না, কারণ যেহেতু এটা একদম পারিবারিক ঘটনা, আমি জাস্ট ইনসিডেন্টটা বলছি, যেটা বোধহয় ভূতের থেকে আমাদেরকে অনেক বেশি ভয় দেখাবে বা নাড়া দিয়ে যাবে। তো ঋষিরাজদের ফ্যামিলিতে ওর মায়েরা হচ্ছে টোটাল 6 বোন। 6 বোনের মধ্যে ওর যে সব থেকে বড় মাসি, ওই বড় মাসি উনি ছেলেবেলায় যেরকম কাফ লাভ হয় আমাদের প্রত্যেকেরই থাকে, তো সেরকম একটা কারোর সাথে উনি রিলেশনশিপে ছিলেন, এবং মানে হয় না খুব ইনোসেন্ট কাইন্ড অফ লেডি। তো উনি কি করেছিলেন, ওনার সাথে একদম অল্প বয়সে বাচ্চাবেলার ডিসিশন যেরকম হয় বিয়ে করে নিয়ে ওনারা ছত্তিশগড়ে চলে গেছিলেন। তো পরবর্তীতে একটু যখন পরিবারের সাথে আস্তে আস্তে কানেকশন করে, মানে মাঝখানে তো পুরো একদমই কোনো কানেকশন ছিল না, একদমই উনি সেপারেট হয়ে গেছিলেন। পরে আস্তে আস্তে হয় না, মানে মেয়েরা হয়েছে, ওনার পরপর 3টে মেয়ে হয়। 3টে মেয়ের মধ্যে আজকে যার ঘটনাটা আমি মেনলি বলবো সেটা হচ্ছে ওর ছোট মেয়ে পূজা। তো 3 মেয়ে হয়, তো বাড়ি থেকে আস্তে আস্তে একটুখানি কনসিডার করতে শুরু করে বাচ্চাদের মুখ দেখে, আবার আস্তে আস্তে আসা যাওয়া শুরু হয়েছিল। ওনার অ্যাকচুয়ালি মানে ছেলেটার বাড়ি ছিল কিন্তু হচ্ছে ব্যারাকপুর নীলগঞ্জে। ব্যারাকপুর নীলগঞ্জে ওনাদের প্রপার্টি ছিল, মানে পৈতৃক প্রপার্টি, তো সেখানে ওনাদের বাড়ি ছিল, ছেলেটাদের বাড়ি ছিল। আর তারপর ওখান থেকে তোমার ওরা চলে যায় হচ্ছে ছত্তিশগড়ে, মানে বিয়ে টিয়ে করে ওরা পালিয়ে যায় দুজনে। সেখানে উনি নাকি বেশ পসার তৈরি করেছিলেন একটা, ওনার বেশ নাম ডাক হয়েছিল, উনি একজন প্রফেশনালি ডক্টর ছিলেন ওই মেসোমশাই, এবং উনি বেশ ভালো একটা পজিশন ওখানে গিয়ে হোল্ড করতে স্টার্ট করলেন। তারপর যখন বাচ্চারা আস্তে আস্তে বড় হলো, যখন ওনার বড় মেয়ে 3rd ইয়ারে পড়ে, মেজো মেয়ে পড়ে ক্লাস 11-এ, আর ছোট বাচ্চা মেয়েটা মানে পূজা পড়ে তখন প্রবাবলি ওই ক্লাস ধরে নাও 7 বা 8-এ হবে এরকম। সেই সময় হঠাৎ করে মানে বড় মাসির উপরে আকাশ ভেঙে পড়লো। মানে এত বছরের একটা সম্পর্ক, এত বছর সব কিছুকে ইগনোর করেছেন, সবাইকে ছেড়ে দিয়ে এসছেন শুধুমাত্র একটা মানুষের দিকে তাকিয়ে, একটা মানুষকে ভরসা করে। কিন্তু ওই ডক্টর মানে ওনার চেম্বারে যে কম্পাউন্ডার লেডি ছিলেন, তো তার সাথে হঠাৎ করে উনি ভীষণভাবে ইনভলভ হয়ে পড়েন, এবং তার সাথে ইনভলভড হয়ে বুঝতেই পারছো এবার আস্তে আস্তে তারা রিলেশনশিপে আসে। এই নিয়ে এবার শুরু হয় তাদের পারিবারিক অশান্তি, বাচ্চা বয়সের প্রেম, বাচ্চা বয়সের বিয়ে, ভালোবাসা। তখন তো রেজিস্ট্রি করেনি, এবার অফিসিয়ালি তো উনি আনম্যারেড। উনি কি করলেন, মানে একদম 2 চোখ কান কেটে একদম নির্লজ্জের মতন ড্যাং ড্যাং করে ওই কম্পাউন্ডার লেডি, উনি তো মহা চালাক, উনি যেহেতু জানেন যে ওর আগেরটা রেজিস্ট্রি করা নেই, উনি কেন আনঅফিসিয়াল রিলেশনশিপে থাকবেন, তাহলে উনি তো এখানে এসছেন অন্য কিছুর প্রলোভনে, রাইট? তো ডক্টর তার অনেক প্রপার্টিজ আছে, তো তার কি কোনো প্রলোভনই ছিল না? তো কাজেই সে কি করলো, চট করে রেজিস্ট্রিটা করে নিল তার সাথে। এবং রেজিস্ট্রি করার পরে গিয়ে দাঁড়ালো যে এত বছরের সম্পর্ক, এত বছরের বিশ্বাস, ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে চলে গেল হচ্ছে পেপার ওয়ার্ক। তো তখন হয়ে গেল যে বড় মাসি তখন আর লিগাল ওয়াইফই নয়, তখন লিগাল ওয়াইফ হয়ে গেছে ওই কম্পাউন্ডার লেডি। তো যথারীতি এই নিয়ে বড় মাসি অশান্তি করছে, অনেক কিছু করছে। তো লাস্টে প্রেশারাইজ করার পরে ফাইনালি যেটা ডিসাইড করলো, ওই মেশো উনি জানিয়ে দিলেন যে কোনোভাবেই আর বড় মাসির সাথে উনি কোনো কম্প্রোমাইজ করবেন না, কোনোভাবেই উনি আর এখানে রিলেশন কন্টিনিউ করবেন না। তাহলে উনি তখন কি করবেন, উনি ওই ব্যারাকপুর নীলগঞ্জের যে পোর্শনটা আর কি ওনার পোর্শনটা, যেটা এতদিন উনি ভাগ নেননি, উনি গিয়ে কাকা আর পিসিদের সাথে কথা বলবেন, এবং কাকা পিসিদের সাথে কথা বলে ওনার পোর্শনে উনি ওদের জন্য বড় করে বিল্ডিং তৈরি করে দেবেন, সেখানে ওরা থাকবে। তো মেশো এখানে এসে যোগাযোগ করে ব্যারাকপুরের নীলগঞ্জে। কাকা পিসিরা তো এবার স্বাভাবিকভাবে তারা আবার এখানে প্রপার্টিজের ওপরে জাঁকিয়ে বসেছে। তারা এতদিন ভাবছে যে ভাই বাইরে চলে গেছে, তারা আর আসবেই না। তো সে এখন হঠাৎ করে তুমি উড়ে এসে জুড়ে বসে সম্পত্তি চাইলে, যতই তুমি
মানে প্রাপ্য হোক তোমার, তবু তো বুকটা কোথাও চিনচিন চিনচিন করে না যে সম্পত্তির ভাগটা দিতে হবে। খুব স্বাভাবিকভাবেই কি হলো, ওরা এবার বেঁকে বসলো, না আমি ভাগ দেব না। এবার ভাগ দিবি না মানে ভাগ তো তোকে দিতে হবে, এই নিয়ে একটু আদ্রু বচসা, এবং ফাইনালি অফিসিয়ালি তো আর কিছু বলতে পারলো না, তো ওনাকে ভাগ দিতে হয়। এবং ওনার একটা পোর্শন ওরা বলে যে ঠিক আছে এই পোর্শনটাতে তাহলে তোরা থাক, এই পোর্শনটাতে তোরা বাড়ি কর। তো উনি একটা বেশ ভালো মতন ওই 3 মেয়েকে নিয়ে বড় মাসি ঠিকঠাক করে থাকতে পারবে ওরকম একটা বাড়ি বড় করে দেয়, করে দিয়ে বড় মাসিকে 3 মেয়েকে নিয়ে এই বাড়িতে পাঠিয়ে দেয়। আর ওইখানে ছত্তিশগড়ে যে বাড়ি করেছিলেন সেখানে একদম লিগালি ওই ওয়াইফকে নিয়ে থাকতে শুরু করেন। প্রকৃতি কি অদ্ভুত না, সবই সম্ভব মানুষের পক্ষে। আচ্ছা, তারপর যেটা হলো, এবার এখানে তো 3 মেয়েকে নিয়ে এসছে, স্বাভাবিকভাবেই মানে কাকার পিসিরা তো রীতিমতো তাদেরকে পুরো ছেঁকে ধরেছে, তাদেরকে সারাদিন কটূক্তি করছে, তাদেরকে সারাদিন এমন একটা ভাব যে উড়ে এসে জুড়ে বসে তোর কোনো মানে হয় না, মানে যেন আশ্রিতা, আশ্রয় দিয়েছে ওদেরকে। আসলে আখেরে যে ওদের একটা ভাগ আছে, ওরাও যে একটা লিগাল ওনার এখানকার, তারা তো সেটা গ্রাহ্যই করছে না। এবং আস্তে আস্তে সেই মানে নৃশংসতাটা এমন পর্যায়ে পৌঁছে গেল যে কাকা এবং পিসিরা ওরা রীতিমতো ওদেরকে থ্রেট করতে শুরু করলো যে ভাইও তো আসে না, ভাই তো থাকে না, ভাই থাকলে বুঝতাম, তোরা কেন ভোগ করবি, তোরা এখান থেকে উৎখাত হ। এবার তখন স্বাভাবিকভাবে বড় মাসি অত্যন্ত অসহায় ফিল করছেন। ততদিন পর্যন্ত মোটামুটি তাও মেশো ওখান থেকে এমনি টাকা পয়সা পাঠাতো, মানে বাচ্চাদের পড়াশোনার টাকা রোজকার বাজারের টাকা খরচটা পাঠাতো মাস গেলে, কিন্তু এমনি আসতো যেত না। তো বলছে না, ভাই এখানে এসে থাকে না যখন, ভাইয়ের সাথেই যখন কোনো সম্পর্ক নেই তোর, তো তোকে আমরা কেন বাড়ি ভোগ করতে দেবো, তোকে তো আমরা বাড়ি ভোগ করতে দেবো না, তুই এক্ষুনি বাড়ি ছাড়া হ। এবার উনি তো তখন আকাশ থেকে পড়েছেন যে আমি তাহলে এখন 3 মেয়েকে নিয়ে কোথায় যাব। আর উনার বাপের বাড়ি হচ্ছে বোধহয় ছিল বগুলাতে, মানে উনার বাবার মারা যেখানে থাকতেন আর কি, মাসি। তো এবার বগুলাতে ওখানেও গিয়ে এতগুলো ভাই বোন, তাদের মাঝখানে গিয়ে ওঠা একটা এম্বারেসিং। তাছাড়া তো এমনিতেই ওনার একটুখানি ইতস্তত হচ্ছিলই, কারণ যেহেতু লাভ ম্যারেজ করেছে, বাড়ি থেকে প্রত্যেকের আপত্তি ছিল, কেউ এই বিয়েটা মেনেই নেয়নি এক কথায় ইনিশিয়ালি। তো অনেক কষ্ট করে তাদেরকে বুঝিয়ে, বাচ্চার মুখ দেখিয়ে, এত কষ্ট করে মানে নিমরাজি করানোর পর এই যদি পরিণতি হয়, কোন মুখে উনি ফিরে যাবেন। তো যথারীতি ওইখানেই ছিলেন। সেই প্রত্যেক দিন ঝগড়া ঝাঁটি, অত্যন্ত ঝামেলা করতে শুরু করলো পিসিরা। শেষ পর্যন্ত একদিন গভীর রাতে যখন উনি 3 মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছেন, উনার পোর্শনে বেশ কিছু অ্যান্টি সোশ্যাল ছেলেপিলেদের সাথে যোগাযোগ করে তাদেরকে ঘরের মধ্যে ভাঙচুর করে ঢুকিয়ে দেয়, দরজা ফরজা ভেঙে। এবং তাতে কাকা এবং পিসিদের মানে ফুল মদত ছিল। ঢুকিয়ে দিয়ে ওদের ঘরের মানে যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছু তছনছ করে দেয়, এবং বলে যে রাতারাতি এখান থেকে উৎখাত না হলে 3টে মেয়ের কিন্তু গল্প হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে মা, সে যতই তার অধিকার বোধ থাক, যতই তার প্রপার্টি ওপর মানে সে জাঁকিয়ে বসতে চাইছে, কিন্তু সবার ঊর্ধ্বে গিয়ে তো মেয়েদের লাইফ, তাদের সম্মান, তো সেটার ঊর্ধ্বে তো কিছু যেতে পারে না। তখন উনি কি করলেন, পরের দিন ভোরবেলা, সেদিন রাত্রেবেলা ওই মাসিমণি এত ভয় পেয়ে গেছিলেন, উনি একদম পত্রপাঠ মেয়েদেরকে বকল দাবা করে ওখান থেকে শুধু বাড়ির একটা দলিল আর কিছু ওদের এডুকেশনাল সার্টিফিকেটসগুলো, ওগুলো নিয়ে এক কাপড়ে, মানে জামা কাপড় পর্যন্ত আনতে পারেনি তখন, ওইভাবে ওরা বেরিয়ে চলে আসে। ওইভাবে বেরিয়ে এসে ওরা বগুলাতে পালিয়ে যায়। তখন বগুলাতে যাওয়ার পর ওখানে এবার স্বাভাবিকভাবেই দাদু দিদা তখন ওদেরকে বলছে যে দেখ, মা বাবা তো মা বাবাই হয়, হ্যাঁ, তো তুই যতই এম্বারেসড ফিল করছিলি, তুই এতটা মানে এত অত্যাচার সহ্য করে থাকছিলি কেন? তোর একবারও মনে হয়নি যে আমাদের কাছে তোকে একবার মানে এই ব্যাপারগুলো জানানো উচিত? অবশ্যই তুই এটা ভুল করেছিস, তোর অনেক আগে আমাদের কাছে আসা উচিত ছিল। যাই হোক, তো দাদু বলেন বা মামারাও ভীষণ ভালো, ওনারা বলেন যে একটা পোর্শনে আমরা তোদেরকে আলাদা করে দিচ্ছি, তোরা ওইখানে তুই তোর 3 মেয়েকে নিয়ে একদম স্বচ্ছন্দ অনুভব কর, কোনো অসুবিধা নেই, তুই এখানেই থাক। এবার উনি বগুলাতে থাকা স্টার্ট করলেন। তো বেশ কিছু বছর প্রায় ওই ভদ্রলোকের সাথে আর কোনো যোগাযোগই ছিল না। ওই যে ওরা চলে এসেছিল, তারপরে ওরাও আর দাঙ্গা হাঙ্গামা, আসলে এরা খুব নিরীহ এবং শান্ত প্রকৃতির, তো এদের পক্ষে ওই রকম একটা দাপুটে দজ্জাল পরিবারের সাথে লড়াই করাটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তো সেই কারণে বললো, না বাবা, আমার মেয়েরা সুস্থ সবল থাকুক, মেয়েগুলো ভালো থাকুক, আমার আর কিছু চাই না, ওই সব বাড়ি গাড়ি অনেক হবে, কিন্তু আমার মেয়েরা সুস্থ থাকুক।
তারপর আস্তে আস্তে বড় মেয়েটির বিয়ে হয়। বড় মেয়েটার বিয়ে হয়েছিল বহরমপুরে, এবং তার যে হাজবেন্ড সে আর্মিতে জব করতো। এবার তারপর মেজো মেয়ের দেখাশোনার কি শুরু করবে কিছু বছর পরে। কারণ মা দেখছে যে আমার 3 মেয়ের বিয়ে দিয়ে দিলে অন্তত আমি একটা নিশ্চিন্ত হই, ওরা অন্তত এরকম বাফারা মেয়েগুলো যেন মানে সব সময়, আজকে আমি বেঁচে আছি বলে মামার বাড়িতে সবাই এত ভালো ব্যবহার করছে সবকিছু, আজকে যদি আমার মৃত্যুর পর মামারা মামিরাও না দেখে তখন আমি কি করব, মায়েদের মাথায় তো একটা অন্যরকম টেনশন থেকেই যায় না। তো সেই কারণে উনি ডিসাইড করলেন যে আমি বেশি দিন ঘরে রাখবো না, আমি মেয়েদের সব এক এক করে বিয়ের ব্যবস্থা করে বিয়ে দিয়ে দেবো। তো সেই মতন উনি আস্তে আস্তে এবার মেজো মেয়েরও দেখাশোনা স্টার্ট করছেন। তো সেই সময় হঠাৎ করে উদয় হলেন হচ্ছে ওর সেই বাবা, মানে সেই মেসোমশাই এলেন, এবং তার সাথে তার সেই কাকা ওরা এসছে, ঠিক আছে, কাকাকে নিয়ে মেসোমশাই এসে হাজির হয়েছে বগুলার বাড়িতে একদিন। তা কি দরকার আবার এতদিন পরে পথে কেন না এসে নাকি হাতে পায়ে ধরে বলছে আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, মানে ওর বাবা বিশেষ করে ভীষণ অনুতপ্ত, ওনার হঠাৎ করে একটা রিপেন্টেশন হয়েছে, ওনার হঠাৎ করে একটু রিগ্রেটেড উনি, কেন না ওনার মনে হয়েছে যে আমি মেয়েদেরকে আমার সমস্ত কিছু থেকে বঞ্চিত করছি, আমার মেয়েদের প্রতি তো কিছু কর্তব্য আছে, তাই আমার আসা উচিত ছিল, আগেই আসা উচিত ছিল। তো তখন ওর মা বলছে এত বছর আসনি কেন? তো আলাদা করে নাকি কাকিমাকে কথা বলার সময় বলেছে যে আমার ভাইয়েরা বোনেরাও আমাকে অনেক মিসগাইড করেছিল, আমাকে বলেছিল যে তুমি নাকি জেদ দেখে ওই বাড়িতে থাকোনি, চলে গেছো। পরে আমি ওখানে অন্য অন্য পাড়াতুতো খবর পাই আর কি এর ওর মুখ থেকে, যে মানে উনি তো আসতেনও না, খবরও রাখতেন না। তো তারপরে নাকি একবার এসেছে, অনেক বছর পরে একবার দেখা করতে এসেছিল। তো তখন নাকি শোনে এই যে এত বছর ধরে উনি বোধহয় টাকা পয়সা কোনোভাবে সেন্ড করতেন বা মানি অর্ডার করতেন, কি কিছু একটা করতেন, যেটা নাকি ওই বাড়িতে আসতো সেটা মানে ওর পিসি আর কাকারাই রিসিভ করে নিয়েছে, যে হ্যাঁ আমরা দিয়ে দেবো। বা যেহেতু বাড়ির লোক হয়তো ওনাদেরকে দিয়ে দিয়েছে যে এখন বাড়িতে কেউ নেই, আমরা বাড়িরই সদস্য, আমরা দিয়ে দেবো, সেইগুলো রিসিভড হয়েছে টাকা পয়সা। তারপরে ধরো মানে যা হয় আর কি, এত বছর তো কোনো খোঁজখবর রাখেনি। এরা বলতো যে এরকম ওরা চলে গেছে বগুলাতে, ঠিক আছে আমরা বগুলাতে টাকা পয়সা পৌঁছে দেবো, আমাদের হাতে দিয়ে দে, আমরা এখান থেকে ব্যবস্থা করব। আস্তে আস্তে ওনার কাছে বিষয়গুলো আর কি ক্ল্যারিফাইড হয় যে সেদিনকে ওরা নিজে থেকে চলে আসেনি, ওরা রীতিমতো ওখানে ওদেরকে থ্রেট করা হয়, ওদের সাথে মিসবিহেভ করা হচ্ছিল, রীতিমতো ঘরের মধ্যে ছেলে ঢুকিয়ে সামাও সব তছনছ করে ভাঙচুর করে ওদেরকে এখান থেকে উৎখাত করা হয়েছে। প্লাস এই যে এত বছর ধরে টাকা পয়সাগুলো দেওয়া হচ্ছে সেগুলো সঠিকভাবে আদৌ ওদের কাছে পৌঁছেছে কিনা উনি বুঝতে পারছিলেন না। তো এসে তো জানতেই পারলেন যে আদৌ একটি টাকাও কিন্তু ওদের কাছে পৌঁছয়নি। যাই হোক, তো কাকা পিসি সবাই খুব অনুতপ্ত নাকি, তাদের মনে হয়েছে যে না তারা খুব অবিচার করেছে, ওদের সাথে অন্যায় করেছে, না ঠিক আছে তোমাদের ঠিক আছে, কিন্তু ওই প্রপার্টিতে কিন্তু ঢুকতে দেবে না। মানে ব্যারাকপুরের নীলগঞ্জে যে বাড়িটা, ওই একবারও বলছে না যে ঠিক আছে তোমরা চলো আবার ফিরে চলো, যেহেতু শুনেছে যে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, আরও একটা মেয়ের বিয়ে দেখাশোনা চলছে, আর ছোটোটারও হয়তো হয়ে যাবে। তো এখন বুঝতে পেরেছে যে এখন আস্তে আস্তে ওদের খিদেও নেই, তো ঠিক আছে ওখানে ওরা মেনে নিয়েছে, ওরা তো ওখানে স্টেবলি রয়েছে, হয়তো এই মুহূর্তে আর উঠে এসে জুড়ে বসবে না। এইসব কারণে কি ওদের মতলব ছিল গড নোজ। মেইনলি কাকা পিসিটা তো খালি শো অফ করতে এসছে, কিন্তু বাবার হয়তো ভেতর থেকে কোনো একটা অনুতাপ ছিল যে না আমার মেয়েদের প্রতি কিছু কর্তব্য করা উচিত। তো উনি হঠাৎ করে এলেন, এসে একদিন বলছেন যে না আমি কিছু তোমাদের জন্য করে দিতে চাই। তো বলে উনি বোধহয় বগুলার কাছে কি ওই দত্তফুলিয়া বলে কোনো একটি জায়গা আছে, তো সেই দত্তফুলিয়াতে ওখানে তখন একটা জমি কিনলেন, বেশ অনেক বড় একটা কয়েক বিঘা জমি কিনেছেন। জমি কিনে সেখানে একটা বিরাট বড় করে বাড়ি করলো, আর তার সাথে মানে উনি থাকছিলেন, উনি আর তখন বেশ কিছু মাস উনি ছত্তিশগড়ে যাননি বাপস। তো উনি ওখানে থেকে পুরো টাকা পয়সা দিয়ে দাঁড় করিয়ে বাড়িটা কমপ্লিট করেছে। ততদিনে আবার মাঝে ওনার একবার স্ট্রোক হয়েছিল, তো সেই স্ট্রোকের কারণে উনি অনেকদিন অসুস্থও ছিলেন, তো ওখানেই উনি বগুলাতে থেকে গেছিলেন ওদের সাথে। কাকা আর পিসি চলে এসেছিল ব্যারাকপুরে নীলগঞ্জে। তো তখন মানে এটা ঠিক মাসিমণি জানে না, বাট ওদের একটা প্রেডিকশন বা ওরা মানে এটা মনে করে ভেতরে ভেতরে যে নির্ঘাত ওই যে বউটা ওখানে, সে ওখানে নিশ্চয়ই প্রপার্টিজ নিয়ে কিছু গন্ডগোল করেছে, বা হয়তো লোকটা ডিপেন্ডেন্ট তো এমনি এমনি হয়নি, সে হয়তো ওখানে গিয়ে ঠেকে এটা রিয়েলাইজ করেছে যে আমি কত বড় ভুল করেছি, যে আমার ওই মেয়ে আর ওই মেয়েটি মানে যে আমার ফার্স্ট ওয়াইফ এবং আমার যে নিজের সন্তানরা, তারা আমাকে বাবা বলে কতটা ভালোবাসতো, কতটা রেসপেক্ট করতো, কিভাবে মাথায় করে রেখেছিল, আর পয়সার লোভে এই মহিলা আমাকে বিয়ে করে কিভাবে ট্রিট করছে। হয়তো ডিফারেন্সটা উনি খুব সহজেই বুঝে উঠে মানে এই কয়েক বছর উনি বুঝতে পেরেছিলেন, তো যার জন্যই উনি আর কি এতটা অনুতপ্ত হয়েছিলেন হয়তো। যাই হোক, তো
স্বাভাবিকভাবে উনি আর কিন্তু তারপর বেশ কয়েক মানে মাস কি মানে বছর খানেক উনি আর ছত্তিশগড়ে যাননি। তো মাঝে মাঝে কাকিমা করে ইন্টারেস্ট দেখাতো না, মানে মাসিমণি করে ইন্টারেস্ট দেখাতো না, কিন্তু মাসিমণি জিজ্ঞাসা করতো যে কি ব্যাপার তুমি আজকাল আর ছত্তিশগড়ে যাবে না, তুমি আবার ফেরত যাবে না ওখানে? তো উনি বলতেন যে কেন, আমি এখানে আছি, তোমার অসুবিধা হচ্ছে? আমি যদি এখানেই থেকে যাই তাহলেও কি তোমার অসুবিধা হবে? মানে কথাটা এড়িয়ে যেতেন, খুব খোলসা করে কিছু বলেনি যে ওদিকে কি সমস্যা হয়েছে, কিন্তু কিছু একটা সমস্যা তো ডেফিনেটলি হয়েছিল তখন। ওই জন্য আবার ওইখান থেকে যেহেতু মানে কাটিয়ে দিয়েছে বা বুঝতে পেরেছে যে সম্পত্তির জন্য হামলে পড়েছে, তো আবার উনি এখানে এসেছেন। এবার ওখানে ওই দত্তফুলিয়াতে একটা বড় বাড়ি করলো। তারপর ওখানে নাকি বগুলা বাজার আছে, বগুলা বাজারে একটা বড় বাসনের দোকানও করে দিয়েছে ওদেরকে। বগুলা বাজারে একটা বড় দোকান করেছে বাসন কোসনের, করে দিয়ে মোটামুটি কাকিমাকে একটু সেটেল ডাউন করেছে, করে দিয়ে একবার বললো যে এবারে তোমরা আস্তে আস্তে যখন মেজমের বিয়ে দেখাশোনা চলছে তো বিয়ের ব্যবস্থাটা করো, আমি মাঝখানে একবার ছত্তিশগড়ে একটু দরকার আছে, আমি ঘুরে আসবো। উনি কিন্তু ওই যে বগুলাতে বাড়ি করলেন, উনি কিন্তু এটা ডিসাইড করেই করেছেন যে ওই বাড়িতে কিন্তু উনিও থাকবেন আর কি, মানে ওই মাসিমণির সাথে উনি কিন্তু আর যাবেন না আর কি ছত্তিশগড়ে। মানে ওখানে ওখানাকে ঠকিয়ে সব লিখিয়ে নেওয়া হয়েছে বা কিছু একটা গন্ডগোল তো হয়েছে, উনি কিন্তু এখানে বগুলাতে এবার ওদের সাথে থাকবেন। আর কাকা আর পিসি কেমন চালাক দেখো, তারাও সেই অনুতাপের নাটক করে বললো ভাই এরকম আমরা তো এখানে রয়েছি এত বছর ধরে, কি করে কি হয় বল, তুই বরং এক কাজ কর, তুই বগুলাতে তো ওর বাবা ওকে সম্পত্তি দিয়েছে, তো তুই তাহলে ওখানে ওদের সাথে গিয়েই থাক। মানে ওকেও কাটিয়ে দিয়েছে, ওখানে আর কি ওরা ঢুকতেই দেবে না, না ভাইকে ঢুকতে দেবে না, ভাইয়ের বউকে তো দিলই না, তো ভাইকে ডিরেক্ট করে দিয়েছে আর কি বগুলার দিকে, যেহেতু বগুলাতে ওর বাবার বাড়ির সম্পত্তিটা পেয়েছে মাসিমণি, তো সেইখানে অ্যাকচুয়ালি ভাইকে বলেছিল তুই থাক ওদের সাথে, ঠিক আছে। এইবার উনি এই যে দত্তফুলিয়াতে হঠাৎ করে মানে ওখানে আবার বাড়ি করবে, বাসনের দোকান করবে, উনি যে নিজের সাথে এত টাকা পয়সা নিয়ে এসেছেন ইনভেস্ট করবে, সেইটা মনে হয় ওই কাকা বা পিসিও ধরতে পারেনি। আর ওইদিকে তো ছত্তিশগড়ে বোধহয় কোনো খবর ছিলই না। এইবার কি হলো, এবার যখন ওরা দেখছে যে এখানে উনি আলাদা করে বাড়ি করছেন, যাই হোক ওরা তো বেশ মানে দেখাতো যে আমরা ভীষণ খুশি হয়েছি আর কি, যে এখানে দাদা নতুন করে বাড়ি টাড়ি করেছে, বেশ ভালো কথা, আমাদের একটা আসার জায়গা হলো, খুব আসা যাওয়া শুরু হলো আবার নতুন বাড়িতে। তো যদিও বড় মাসির একটা রাগ তো ছিলই স্বাভাবিকভাবে, যে তোমরা আমার সাথে যা ব্যবহার করেছো, আমাকে শুধু বাড়ি থেকে উৎখাত করবে বলে ঘরের মধ্যে আমার 3টে মেয়ের প্রাণ নিতেও তোমরা ছাড়ছিলে না, সেখানে কি করে তোমাদেরকে আমি এন্টারটেন করি। কিন্তু তবু যাই হোক ওই মেশোর ভয়ে খুব একটা কিছু বলতে পারতেন না বা মেশোর খাতিরে কিছু বলতেন না। তা ইতিমধ্যে ওই মেজো মেয়েটারও বিয়ে ঠিক হয় এবং তারপরে মেজো দিদিটারও বিয়ে হয়ে যায়। ওর বিয়ে হলো হচ্ছে সম্ভবত ওই মানে উনিও বেশ এমএনসিতে একটা বড় জায়গাতে চাকরি করে, রানাঘাটে ওই মেয়েটির বিয়ে হয়ে যায় বেশ। তো এরপর ছোট মেয়েটাই বাকি রয়েছে, আর সে তখন একদম কলেজে প্রায় ফাইনাল ইয়ারের দিকে পড়ে। তা একদিন হঠাৎ করে ছোট মেয়েটা ওর মাকে এসে বলছে যে মা আমি না রাত্রিবেলা কালকে পড়ছিলাম, মানে ওর বোধহয় 3rd ইয়ার পড়ছিল বা 3rd ইয়ার মানে হয়ে গেছে কমপ্লিট, তারপরে ও মনে হয় সম্ভবত এবার চাকরির পরীক্ষা দেবে, তো তার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো ও নাকি অনেক রাত জেগে জেগে পড়তো। তো ও বলছে আমি জানলায় বসে মানে জানলার ধারে বসে পড়ছি স্টাডি টেবিলে, জানলাটার ঠিক সামনেই হচ্ছে ওদের পাঁচিল দেওয়া বড়, মানে ওই যে বাড়িটা ওর বাবা করেছে উঁচু করে পাঁচিল দিয়ে ঘিরে নিয়েছে। ও বলছে আমি দেখছি না একটা ছেলে যেন তো পাঁচিলের ওপর বসে পা দোলাচ্ছে, আর মানে এরকম করে হয় না, এইভাবে দুপাশে হাত দিয়ে চাপ দিয়ে পাঁচিলটাকে ধরে পাঁচিলের ওপর বসে এরকম করে দুলছে, আর পুরো না ওর দিকে তাকিয়ে রয়েছে, সোজা ওর দিকে তাকিয়ে এরকম করে দুলছে। স্ট্রিট লাইটটা অল্প বিস্তর পড়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে কুর্তা পাজামা পরা, সম্ভবত ব্ল্যাক কালারের, আর গলায় একটা কালো কারের মতন কিছু পরা আছে, আর তার সাথে মানে খুব মানে বোঝা যাচ্ছে আলো ছায়াতে যে ও কিন্তু হাসছে ওর দিকে তাকিয়ে। এবার ওর বেশ ভয় লেগেছে, কারণ ওই দিকের যে বাড়িটা সেটা একটা পরিত্যক্ত বাগান বাড়ি, তো ইউজুয়ালি ওই পাঁচিলের ওই পাশটাতে কেউ একটা থাকেও না বা ওই দিকটা দিয়ে কারোর আসার সম্ভাবনাও খুব কম। এবার ও ভাবছে যে তাহলে পাড়ার কি কোনো ছেলে আমার সাথে বদমাইশি করছে, ঠিক আছে মাকে গিয়ে ডাকি। তো ও দৌড়ে গিয়ে মাকে বলছে মা দেখো আমার জানলার সামনে না সরাসরি কে একটা বসে আমার দিকে কিরকম একটা করে হাসছে, আর আমার দিকে সোজা তাকিয়ে রয়েছে একটা ছেলে। তো স্বাভাবিকভাবেই তখন সঙ্গে সঙ্গে মাসিমণি এসে দেখছে যে কোথায় কেউ তো নেই, বলছে না তো বাবা কেউ তো নেই। এইবার আস্তে আস্তে কি হলো, মানে মেয়েটা বলছে যে ওর প্রত্যেকটা কাজে প্রত্যেকটা মুহূর্তে মনে হতে শুরু করছে যে না কেউ একটা তো ওর সঙ্গে রয়েছে। কিরকম বলতে চাইছি দেখো, মানে ও বলছে যে ও হয়তো কিচেনে, হয়তো ওর মা বলেছে একটু বাবু আমি স্নানে যাচ্ছি, একটু কিচেনে গিয়ে তুই খুন্তিটা একটু নেড়ে দিস তো,
ও হয়তো কিচেনে ঢুকেছে কোনো কাজের মাঝে, গিয়ে খুন্তিটা নাড়ছে, ওর পরিষ্কার মনে হচ্ছে পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। সেট করে ঘুরতেই মানে মানে অ্যাট আ গ্লান্স মনে হলো যে একটা কুর্তা পাজামা পরা ওরকম ছেলে, কালো রঙের, এরকম একটুখানি সুরমা লাগানো। ও যখন একদম, সেদিন তো রাত্রেবেলা আলোতে অতটা বুঝতে পারেনি, অন্ধকার আলোর মধ্যে, বাট যখন খুব কাছ থেকে ফিল করছে তখন বুঝতে পারছে চোখ দুটোতে না ওই সুরমা লাগায় যেরকম ওরকম লাগানো আছে। আর সে খুব ব্যঙ্গাত্মক একটা ভাবে, খুব স্পুকি ওয়েতে জাস্ট একটা সাইলেন্ট স্মাইল দিচ্ছে ওর দিকে। তা এই জিনিসটা ও এবার বারে বারে ফিল করতে শুরু করে এবং খুব মারাত্মকভাবে ফিল করতে শুরু করে। মানে ও যতবার চেষ্টা করছে যে আমার এটা ব্যায়াম আছে কি, আমি এটা ইগনোর করে যাই, এরকম কিছু আবার হয় নাকি, কিন্তু ও কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছে না। অথচ ও একদম ভয় পায় না, ভীষণ রকম মানে একটা সাহসী মানুষ। যাই হোক, তো ইতিমধ্যে আবার মেজো মেয়ের বিয়ের পর থেকেই কিন্তু ওর মা কোথাও গিয়ে একদমই ওর বাবাকে বিশ্বাস করতে পারছিল না। তো এর মধ্যে ওর বাবার সাথে ওর কিছু ওনার কথোপকথন হয়। তো কাকু আবার বলে যে আমি ঠিক করেছি যে এইখানে এই বগুলাতে যে বাড়িটা করলাম, মানে ওই দত্তফুলিয়াতে যে বাড়িটা করেছি, ওই বাড়ি, ওই দোকান, এগুলো সব আমি তোমার নামে লিখে দেবো, তাহলে তো তুমি বিশ্বাস করবে আর তুমি তো আমাকে থাকতে তো দেবে নাকি। তো তখন উনি আর না করেনি বড় মাসি, কারণ বড় মাসি তো একবার ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তো বড় মাসি আর না করেনি। একবার যা ঠকেছে, বড় মাসি বলেছে হ্যাঁ একবার তো তোমার মানে ভাইরা, মানে কাকা পিসি ওরা সবাই মিলে তোমার বাড়ি, তোমার সম্পত্তি, তুমিই থাকো না, আমরা কেন থাকবো, এই লজিক দেখে আমাকে ওখান থেকে উৎখাত করেছে। আবার আমি কোথায় যাব মেয়ে নিয়ে, যদি তুমি আমায় বার করে দাও কোনোদিন। আজকে আসেনি, ছত্তিশগড় থেকে আবার কোনোদিন যদি তোমার সেকেন্ড ওয়াইফ, লিগাল ওয়াইফ ইনফ্যাক্ট, এসে উদয় হয়, আমি তখন আমার বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব? তোমাকে এই বাড়ি দোকান আমাকে লিখে দিতে হবে। তো ঠিক আছে, উনি আর মানে বচসা করেননি। উনি বলেছে তোমার যদি তাতে শান্তি হয় আমি তোমাকে লিখে দেবো, যাও, এইটুকু বিশ্বাস তো তোমাকে আমি করতেই পারি এত বছরে। তো উনি ডিসাইড করেন যে এবার সব আস্তে আস্তে লিখে দেবে। তো ছোটো মেয়েটার জন্য রিলেশনশিপ, মানে ছোটো মেয়েটার জন্য দেখাশোনা করেনি, ছোটো মেয়েটার একটা রিলেশনশিপ স্টার্ট হয়েছিল। তো সেটা আবার ইতিমধ্যে ও বাড়িতে জানায় যে এরকম, মানে কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর, যে আমি এরকম ফেসবুক থেকে শুভজিৎ বলে একটা ছেলের সাথে ওর আলাপ হয়, কলকাতা কর্পোরেশনে জব করে ছেলেটা। তো বলছে যে ওই ছেলেটির সাথে আমি এরকম রিলেশনে আছি, তো আমরা আস্তে আস্তে বিয়ের দিকে চিন্তা ভাবনা করতে চাই, ওদের বাড়ি থেকে কি করবে তোমরা। তো ওরা বলছে ঠিক আছে তাহলে দেখাশোনা হোক। তো মেয়েটারও দেখাশোনা স্টার্ট হলো, মোটামুটি পাকা কথাবার্তাও হয়ে গেছে, আস্তে আস্তে গয়নাগাটিও কিনবে প্ল্যান ট্যান করছে। তো এই সময় থেকে আস্তে আস্তে মেয়েটার ওই সমস্যাটা শুরু হতে স্টার্ট করলো। তো মেয়েটার এই সমস্যা আরও ঘনীভূত হতে থাকলো। কি হচ্ছে না, এরপর দেখা যাচ্ছে যে ছেলেটার সাথে নিজেই আগ্রহী হলো, ও যে নিজেই বললো যে আমি বিয়েটা করতে চাই, সে আবার হঠাৎ করে বলছে যে না আমি বিয়ে করব না, ছেলেটাকে অ্যাভয়েড করছে, ছেলেটার সাথে কথা বলছে না। এবার ছেলেটা তো জেনুইন ছেলে, সে এবার যথারীতি ওর বাড়িতে ফোন করে বলছে যে এরকম কি হলো আন্টি, ও তো আমার সাথে কথা বলতে চাইছে না, আমাদের বিয়ের ডেট ফেট ফাইনালাইজ হবার মুখে, সেখানে গিয়ে ও হঠাৎ করে বলছে আমাকে বিয়ে করবে না, আন্টি কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তো তখন উনি বলছে যে তুমি এত টেনশন করো না বাবা, আমি দেখছি, আমি ওর সাথে কথা বলবো। কিন্তু কিছুতেই মানে সে মাসিমণি ওকে আর বুঝিয়ে উঠতে পারছে না কেন বিয়ে করতে চাইছে না। দিনে দিনে ওর খাওয়া অসম্ভব বেড়ে যাচ্ছে, আর সময় নেই, খালি ঘুরে ফিরে মাসিকে বলছে যে আমি না সবসময় আমার সাথে একটা ছেলেকে দেখতে পাচ্ছি। এবার সেটা তো প্রথম এক দুবার হচ্ছিল, এবার সেটার ফ্রিকোয়েন্সিটা আরও বাড়তে থাকে। মানে ও যে কোনো কাজ করছে, ও হয়তো পড়তে বসেছে, হঠাৎ চিৎকার করে উঠলো, কি হয়েছে না, ওর মা ঘরে ঢুকতেই মাকে বলছে যে মা দেখো দেখো আমার খাটের ওপরে না, আমার ঘরের মধ্যে খাটের ওপরে বসে বসে পা দোলাচ্ছে। বলছে কে পা দোলাচ্ছে তোর খাটের ওপরে? বলছে ওই যে কুর্তা পাজামা পরা ওই ছেলেটা, জানো চোখের মধ্যে সুরমা লাগানো ওই রকম, আর আমার দিকে না তাকে এরকম খালি দাঁত কিচকিচ করে, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, আমার দিকে তাকিয়ে হাসবে আর দাঁত কিরমির করবে। তো এইরকম চলতে চলতে, তো এটা তো বেশি দিন হয় না, মানে ওইভাবে ফেলে রাখা যায় না। তখন প্রথম ওরা ভাবছিল সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও হবে, কিন্তু একটুখানি মাসিমণি ওইগুলো বিশ্বাস করতেন আর কি, যে গুনিন ফোনিন। তো উনি বললেন যে আমি একজনের সাথে একটু কথা বলি। তো সে ওকে বললো যে আপনি নিয়ে আসুন ওকে। তো ওকে যখন নিয়ে যাওয়া হয়, তো ওই গুনিন বলল যে তুই খুবই ভালো করেছিস যে তুই ওকে একদমই ফেলে না রেখে শুরুতেই আমার কাছে নিয়ে চলে এসেছিস। যে জিনিসটা একটা অশুভ জিনিস ওর ওপরে চালান করা হয়েছে, এবং সেই জিনিসটা কিন্তু ওকে আস্তে আস্তে পজেস করছে। তখনও পুরো জিনিসটা পজেস করে উঠতে পারেনি বা পজেসড হয়নিও, কিন্তু ও তখন দেখতে পাচ্ছিল, আর দেখার ফ্রিকোয়েন্সিটা ক্রমশ বাড়ছিল। আস্তে আস্তে জিনিসটাকে যদি এইভাবে ফেলে রাখা হতো, তাহলে হয়তো পুরোটাই কোনোদিন ক্যাপচার করে নিত।
তো বললো খুব ভালো করেছিস। ওর আস্তে আস্তে কেন মানে মাসির কেন ডাউট হয়েছিল, ওর আস্তে আস্তে খিদেটাও বাড়ছিল, আর ওই সব সময় চিৎকার করতো, যে কোনো একটা কাজ করছে, বাসনটা হয়তো একটু ধুচ্ছে, হাতের হাত বেসিনে, খালি ওর মনে হতো যেন পেছনে বা পাশে দাঁড়িয়ে রয়েছে ওই ছেলেটাই। আচ্ছা, কোনো সময় ছাদে ঘুরতে যাচ্ছে, ওর মনে হচ্ছে ছেলেটাও যেন ওর সাথে ছাদে ঘুরছে, আর মানে কোনো কথাও বলতো না, কোনো মানে রিয়াক্টও করতো না, জাস্ট একটা স্পুকি স্মাইল, আর তার সাথে জাস্ট ওকে ফলো করতো এরকম। তো ওই চোখের দৃষ্টিটাই ওর জন্য মানে ভীষণ ইরিটেটিং ছিল, এবং সেটাও নিতে পারতো না। যাই হোক, তো তারপরে যখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে এটা কি ব্যাপার বা কে করতে পারে, ওর ওপর কে চালান করবে, তখন বলছে মানে উনি নাকি স্ট্রেটই বলেছিলেন যে তোদের বাড়িতে নিশ্চয়ই সম্পত্তিগত কারণে কোনো ঝামেলা ট্যামেলা আছে কারোর সাথে, তো এগুলো তার মানে তোর নিজের লোকেরাই করেছে। তো তখন আর বুঝতে বাকি থাকলো না, ওই যে ওদের নতুন দত্তপুলিয়ার বাড়িটা করার পর থেকে ওর কাকার আর পিসির এই যে যাতায়াতের এত ঘনঘটা, এত মানে ভাইজিদেরকে ভালোবাসার ঘনঘটা, কোনো তো তার কারণ হবে না, মানে এতদিন যারা আসতো না, যোগাযোগও করতো না, যারা থাকতে দিল না, উৎখাত করে দিল, তাদের আবার হঠাৎ করে এত ভালোবাসা তাদের প্রতি উঠলো। তো মেইনলি যেটা হয়েছিল আমার ধারণা যে ওই কাকা আর পিসি ভেবেছিল যে বগুলাতে ভাইকে ডিরেক্ট করে দিয়েছিল যে তুই ওখানে গিয়ে থাক, ওর বাবার বাড়ির সম্পত্তিটা পেয়েছে তো ওখানেই ও থাকবে, ওরা আর যদি কিছু দরকার পড়ে ওরা একটু হেল্পও নিতে পারবে, কিন্তু ভাইকে ওই নিজের পৈতৃক ভিটেতে আর ঢুকতে দেবে না, সেই জন্য ওকে বগুলাতে নিয়ে সোজা চলে আসে। কিন্তু এখানে আসার পর ওই যে এতগুলো টাকা উনি ইনভেস্ট করবেন দত্তপুরিয়াতে, আবার নতুন করে বাড়ি করবে, দোকান করবে, এটা বোধহয় ধরতে পারেনি। এবার জবে থেকে শুনেছে যে যাই হোক তবু বাড়িটা করার পরেও বেশি সক্ষতা করছিল, আসা যাওয়া করছিল যে ভাইয়ের মাথাটাকে ভালো করে মুড়িয়ে, কারণ ভাইটা একটু বোকা শোকায় বরাবরই, মাথা মোড়ানোটা ওনার একটু সহজ ব্যাপার, আবার যদি জিনিসটাকে হরপ করা যায়। কিন্তু এবার যখন ওই শুনেছে যে আস্তে আস্তে এবার ডিসাইড করছে যে ওগুলো ওই বইয়ের নামে করে দেবে, মানে ফার্স্ট ওয়াইফের যে আছে ওর নামে করে দেবে, বড় মাসির নামে হবে শুনে ওদের মাথায় হাত, তখনই ওরা হয়তো এই কাজটা করে বসেছে। তো ওই উনি বলেছিলেন যেটা খুব বেশি দিন করা হয়নি এবং জিনিসটা খুব রিসেন্ট করা হয়েছে এবং হঠাৎ করেই চালান করা হয়েছে বলে এখনো অবধি জিনিসটা ওকে পজেস করতে পারেনি, জিনিসটা একদম ইনিশিয়েশনে ছিল বলে উনি সহজেই জিনিসটা থেকে ওকে বার করতে পারবে। তো তখন উনি তো বলছে যে এটা তো মানে বোঝাই যাচ্ছে যে আর তো কেউ হতে পারে না। তারপরে বড় মাসির মাথায় এটা স্ট্রাইক করে যে সত্যি তো ওর পিসিরা আসলে গুড়গুড় করে ওর ঘরে একবার যাবে। কদিন আগে ও একটা সালোয়ারের ওড়না খুঁজে পাচ্ছিল না, পূজা অনেকবার বলছিল যে মা আমার এই ভালো সালোয়ারের ওড়নাটা কোথায় গেল, আর তার কিছুদিন আগেই ওই কাকারা পিসিরা সবাই এসছে। তো উনি বলেছিলেন যে ওর কখনো না কখনো চুল কাটাও হয়েছে, ওর চুল কাটা বা ওর পরিহিত কোনো বস্ত্রের দ্বারা ওর ওপরে এটাকে চালনা করা হয়েছে ইন্টেনশনালি, এবং সেটা আপনাদেরই পরিবারেরই কেউ করেছে নিজের লোক, কিন্তু ওই সম্পত্তির লোভে। তো যেটা বোঝাতে ওরা বুঝতেই পারলো, এবং উনি তখন ওকে একদিন সেই ডেকেছিলেন ওদের ওই মন্দিরটাতে, ওখানে নাকি একটা বিরাট পুকুর আছে, একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের ছাইটা পুরো মেখে ওকে ওই পুকুরে স্নান করানো হয়েছিল, তারপরে কিছু তাবিজ টাবিজ দিয়ে দিয়েছিলেন এবং উনি ওদের ঘরটাকেও পুরো বাঁধিয়ে দিয়ে গেছিলেন, এবং তারপরে আস্তে আস্তে পূজা আবার নর্মাল ফ্রেমে ফিরে যায়। মানে মাঝখানে যেরকম ওই দিন 20 নয়, মানে মাসখানেকের মধ্যেই এই ব্যাপারটা বড় মাসি ওকে নিয়ে চলে গেছিলো বলে একটা রক্ষে, জিনিসটা বারবারন্ত হয়নি। তো ওই মাসখানেক যে ওই ছেলেটির সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছিল, আবার নর্মালি শুভজিতের সাথে কথাবার্তা শুরু করে, মানে তখন ওই মাঝের ফেজটাতে ও হঠাৎ করে বলতে শুরু করেছিল যে না আমি আর বিয়ে করবো না, মানে বিয়ে করতেই বেঁকে বসেছিল, আবার ওর খাওয়াটাও নর্মাল হয়ে যায়, তো সব কিছু আবার ফাইন। তো একটা জিনিস চিন্তা করো যে এক তো হচ্ছে বড় মাসিকে এমনিতেই মেশো একটা খুব বাজে ভাবে, হয়তো মেশো লোকটা না খুব খারাপও ছিল না, জানো তো এগুলো অনেক সময় হয় কি ইমোশনালি ব্ল্যাকমেল করে বা রেগুলার একটা মানুষের সাথে একটা মানুষ টাচে থাকতে থাকতে একসাথে কাজ করতে করতে ইমোশনসটা তো আমরা নিজেদের কন্ট্রোল অনেক সময় রাখতে পারি না, হয়তো উনি ইমোশনালি ওই কম্পাউন্ডার লেডির সাথে কানেক্ট হয়ে মানে করে ফেলেছিলেন। সেও অত্যন্ত ট্রিকি ছিল, না হলে এত সহজে রেজিস্ট্রি করে নিয়ে তার সম্পত্তি ওই ছত্তিশগড়ের এত দিন ধরে করানো এত জমাপুঞ্জি এত ইনভেস্টমেন্ট সমস্ত কিছু কি করে এত সহজে নিজের কাছে করে নিল, মানে মেশন যথেষ্টই মাথা মোড়ানোটা সহজ ছিল। তো সেই লেডি কি করলেন, ওগুলো তো সব বাজেয়াপ্ত করলেন। এখানে যখন এলো তখন এখানে কাকা আর পিসি তো এখান থেকে উৎখাত করলো, মাঝখানে একটা মিসকমিউনিকেশন মিসআন্ডারস্ট্যান্ডিংও তৈরি হয়েছিল। মেশোর ধারণা ছিল বহুদিন পর্যন্ত মেশো এটা ভাবতো যে ওরা চলে গেছে, কিন্তু পরে মেশো এটা রিভিল করেছিল যে ওরা নিজেরা চলে যায়নি, খুব খারাপভাবে ওদেরকে এখান থেকে উৎখাত করা হয়েছে।
এবং মেশোর এত বছরে পাঠানো টাকা পয়সাও ওরা কিন্তু ঠিকমতো পায়নি। তারপরে মেশো যখন রিপেন্টেড হয়ে একটুখানি ওদেরকে আবার সাপোর্ট করলো, তারপরেও দেখো বাড়ির লোকেরা এক তো হলো, একবার তো প্রপার্টিজ নিয়ে নিলি, এবার শান্তিতে অন্তত থাক, একটা মানুষের কপালে কিছু তো জুটুক, মানে সেইটুকুনি কনসিডারেশন অবধি নেই। মানে যেই মুহূর্তে শুনেছে যে ভাই এই সম্পত্তিটা যেটা নতুন করেছে দত্তফুলিয়ার এই প্রপার্টিসগুলো বউকে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আবার এই একটা মাস্টার প্ল্যান করে বসলো এবং তার এই রকম মর্মান্তিক পরিণতি। আজকে যদি বড় মাসি এটা না করতো, মানে ওই যে যিনি ছিলেন উনি বলেছিলেন ওই তান্ত্রিক, যে এটা যদি আপনি ইনিশিয়াল স্টেজে না নিয়ে আসতেন না, এই জিনিসটা ওকে এমনভাবে পজেস করে দিত, ও পুরো উন্মাদ হয়ে যেত। উন্মাদ কি, ওর মৃত্যু পর্যন্ত ঘটতে পারতো এই জিনিসটা যদি ওকে একবার ধরে নিত পুরোটা, কারণ এত মারাত্মক ছিল, একে চট করে ছাড়ানো যেত না। যাই হোক, তো তারপরে তো বড় মাসি একদম স্ট্রিক্টলি কাকা আর পিসিদের বললো তোমরা এই বাড়িতে ঢুকবেই না, তোমরা অনেক করেছো, অনেক সর্বনাশ করেছো, তোমরা এই বাড়িতে ঢুকতেই পারবে না। একদম স্ট্রেট বললো ওর মানে মেশোকে যে এই বাড়ি তোমার করা, যতদিন পর্যন্ত না আমার নামে তোমার হ্যান্ডওভার হচ্ছে ততদিন পর্যন্ত তো অফিসিয়ালি তোমার বাড়ি, তুমি এখনই ডিসাইড করে নাও, তোমাকে হয় ওদের সাথে থাকতে হবে নাহলে আমার সাথে থাকতে হবে। আমার সাথে যদি থাকতে চাও, মেয়েদের সাথে যদি থাকতে চাও, ওই কাকার পিসিদের সাথে, এমনকি তোমার ছত্তিশগড়ের ওইখানকার ফ্যামিলির সাথেও কোনো যোগাযোগ রাখা যাবে না। তুমি যদি এই মানে এই কন্ডিশনে রাজি থাকো তবেই একমাত্র আমাদের সাথে থাকো, না হলে আমি যেমন ছিলাম বগুলাতে আমার বাবার বাড়িতে, আমাকে বাবা যে সম্পত্তি দিয়েছে আমি আমার পোর্শনে গিয়ে আমার বাড়িতে থাকবো, কিন্তু সেখানে তোমায় ঢুকতে দেবো না আমি। তো যখন বড় মাসি এবার একটু স্ট্রিক্টলি ব্যাপারটাকে হ্যান্ডেল করলো, যখন বড় মাসি একটুখানি মানে কঠোর হলো, মানে মাসিওরও দোষ আছে, মানে মাসিও কি করবে, সেও তো বড় অসহায় ছিল না, ছেড়ে দিয়েছে, অত মানে লিগাল জটিলতাগুলোও বুঝতে পারতো না, পুলিশের কাছে গিয়ে কিভাবে কথা বলবে, কিভাবে নিজের প্রবলেমস বলবে, বা পুলিশ কতটা কোঅপারেট করবে সেগুলোও বুঝতে পারতো না। যাই হোক, তো মাসি তো প্রথমে খুবই বেকায়দায় পড়েছিল, তো মাসিকে তখন আর কি মামারা টামারা সবাই সাপোর্ট করে, মাসির বাকি বোনে টোনেরাও বলে। আর প্রথম দিকটাতে তো মাসি পুরো একাও ছিল না, তখন তো পরিবারকেও জানায়নি, তো যার জন্য তখন কি করে উঠবে বুঝতেও পারেনি, না হলে হয়তো আচ্ছা করে মেশোকে টাইট দেওয়া যেত। যাই হোক, তো মাসি পরে যখন সেকেন্ড টাইম এটা হয়েছে স্বাভাবিকভাবেই, তখন দাদু মামা সবাই ওনার পাশে আছে, তো বললো যে আমরা মেয়েকে নিয়ে চলে যাব, কিন্তু তোমাকে ওই বাড়িতে ঢুকতে দেবো না, এবার তুমি ডিসাইড করো। তখন মেশো গিয়ে আস্তে আস্তে আবার উঠ পাহাড়কে নিচে, এবার উনি কনফেস করছেন যে না ঠিক আছে, আমি এই বাড়ি আর দোকান যেরাম বলেছি তোমার নামে লেখা থাকবে, তোমার নামে লিখবো, আমি তোমার সাথে এই বাড়িতেই থাকবো, মেয়েরা এই বাড়িতে আসা যাওয়া করবে ওর বাবার বাড়িতে, আমি 3 মেয়ের জন্য 3 তলা করে দেবো, মানে একদম 3 মেয়ের 3টে পোর্শনে ভাগও থাকবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু কাকা আর পিসির সাথে আমি যোগাযোগ রাখবো না। মানে পুরো একদম তখন মানে হুবহু মাসি যা 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 মানে কন্ডিশন দিল সেগুলোতে উনি রাজি, এবং তারপর মানে এখন আপাতত অনেকটাই স্টেবল একটা কন্ডিশনে রয়েছে। এরপর শুভজিতের সাথে ওই পূজার বিয়েও হয়ে যায় পরবর্তীতে, 3 মেয়েও এখন বিয়ে করে খুব হ্যাপিলি ম্যারিড, তারা 3 জনে এখন যথেষ্ট ভালো লাইফ লিড করছে। এখন ওই বগুলার মানে দত্তফুলিয়ার ওই বাড়িতে মাসি আর মেশো রয়েছেন, এখন মেয়ে জামাই আসে যায়, জামাই ষষ্ঠীতে বড় করে অনুষ্ঠান হয়, কাকার পিসিদের সাথেও কোনো সম্পর্ক নেই। আর ছত্তিশগড়ের ওই বউটার তো আর সম্পর্ক রাখার কোনো ঠেকাও নেই, মানে উনি তো মানে পরে এটা মাসি বুঝতে পেরেছে যে ওকে রীতিমতো সব কিছু ছত্তিশগড়ে যা যা ছিল ওনার স্থাবর অস্থাবর ওনার নামে সব নিজের নামে লিখিয়ে টিকিয়ে নিয়ে ওকে মানে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে বার করে দিয়েছে ওখান থেকে। শুধু ওনার কিছু মানে গুপ্ত সেভিংসগুলো ছিল, আসলে উনি ওখানে ডাক্তারি করেছেন এত বছর, তো বুঝতে পারছো তো সেভিংস তো ভালোই করেছিলেন, তো ওই কিছু একদম নিজস্ব আলাদাভাবে লোকানোর হয়তো ছিল বা কিছু ছিল ওনার কাছে, তো সেইগুলো উনি নিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসতে পেরেছিলেন, সেগুলোতেই পরবর্তীকালে এই ইনভেস্টমেন্ট এবং এত বাড়িটারি করা। এখন বোধহয় আবার মেশো ওখানেও ডাক্তারি শুরুও করেছেন, অল্প বিস্তর পেশেন্ট দেখেন, এখন আবার সব কিছু একটা মানে স্টেবল কন্ডিশনে রয়েছে, একটা ভালো সিচুয়েশন চলছে, এখন সব ঠিকঠাক। তো এটা একটা হ্যাপি এন্ডিং স্টোরি, বাট একটা ফ্যামিলি শুধু সম্পত্তির জন্য কতটা খারাপ হতে পারে, মানে এগুলো শুনলে না আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে থ্যাঙ্কস টু গড যে আমি একটা এত ভালো ফ্যামিলিতে বিলং করি, যে আমি অন্তত পক্ষে নিজে কখনো এই রকম এক্সপিরিয়েন্স করিনি যে সম্পত্তির জন্য একটা ভাই বোনের মধ্যে ঝগড়া হচ্ছে, বা অন্তত মানে আমি তো আজকালকার দিনে দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পরিবারগুলো কেমন হয়ে গেছে, যদি কারোর একটা বেশি প্রলোভন থাকে বাকি ভাই বোনেরা নিজেরাই বলে তুই নিয়ে নে বাবা, ছাড়, ঝামেলা করিস না।
এরকমই তো মানুষের মেন্টালিটি হয়ে গেছে আজকাল। তো কেউ আর ওরকমভাবে সম্পত্তির জন্য ব্ল্যাক ম্যাজিক করা, ঝগড়া করা, মানে যে পরিবারগুলোতে হয় কতটা ভয়ঙ্কর তারা, আর যারা এক্সপিরিয়েন্স করে তারাই বা কতটা ভয়ঙ্কর, জাস্ট একবার চিন্তা করে দেখো। আমার এই গল্পটা অসম্ভব ভালো লেগেছে একটা অ্যাসপেক্টে, যে পরিবারের প্রত্যেকের এগুলো শোনা উচিত। মানে যদি সম্পত্তিগত কারণে কারোর বাড়িতে ঝামেলা হচ্ছে, আমি শুনি অনেকের বাড়িতেই নাকি এইসব ইস্যুস থাকে, তাদের অন্তত এটুকু মাথায় রাখা উচিত যে আমরা তো এটা ফ্যামিলি, এই সম্পত্তি এগুলো সবই ছেড়ে রেখে চলে যেতে হবে, কিচ্ছু কেউ আমরা সঙ্গে করে নিয়ে যাব না। আলটিমেটলি আমি একটা এই যে এইটুকু জায়গায় বসে আছি এইটুকুই আমার মাত্র, বাকি জায়গাগুলো ফ্লোরটাও খালি পড়ে আছে, দেখো ওখানেও থাকার মতন আমার অ্যাবিলিটি নেই। তো আমার থাকতে লাগে এইটুকুনি একটা স্পেস পুরো ইউনিভার্সের মধ্যে, আমি কেন জমি সম্পত্তি নিয়ে খামোখা ঝামেলা করতে যাব? যখনই এই ধরনের প্রলোভন আসবে মনের ভেতরে, দেখো আমি সবসময় একটা কথা বলি যে হিংসা, লোভ, এই ক্রোধ, এগুলোকে না মানে আমি দোষ দেব না। মানে আমরা যখন আমাদের ভালো ফিলিংসগুলো বা আমাদের পজিটিভ সাইডসগুলো, এগুলো আমাদের মধ্যে নিজে থেকে আসে না, সেগুলো আমরা বাই নেচার প্রাপ্তি ঘটে। এই হিংসা তুমি যদি কাউকে না করো, তোমার যদি বাই নেচার তুমি যদি ভালো মনের মানুষ হও, তুমি জোর করে চাইলেও হিংসা করতে পারবে না। তুমি জোর করেও যদি ভাবো এই আমার না খুব হিংসা করবো, ওকে আমি হিংসা করবো, তুমি করতে পারবে না। ঠিক সেরকম তোমার যদি মাথায় এটা থাকে যে আমি হিংসা করবো না, কিন্তু তবু তুমি যদি ভেতর থেকে হিংসুটে হও বাই নেচার, তুমি কিন্তু নিজেকে রেসিস্ট করতে পারবে না। সেই জায়গাটাতেই তোমার মনের মধ্যে হয়তো অনেক নেগেটিভ থটস আসবে, কারণ তোমার মধ্যে সেটা হয়তো ভেতরে সহজাত প্রবৃত্তিটা রয়েছে। যেটা করতে হবে বাইরেটাকে গ্রুমিংটা করতে হবে। যখন আমাদের প্রত্যেকটা খারাপ গুণের সাথে ভগবান আমাদের আরেকটা জিনিস দিয়েছে যে চেতনা বা বিচার শক্তি, ওই তখন চেতনা বা বিচার বোধটাকে দিয়ে আমাদেরকে এই ক্যালকুলেশনটা মেলাতে হবে যে আমার মধ্যে কেন ওকে দেখে আমার হিংসাটা হচ্ছে। ঠিক আছে, হচ্ছে সেটা আমি নিজের মধ্যে অব্দি রেস্ট্রিক্টেড রাখি, সেটার আবার কোনো কনসিকুয়েন্স যেন তাকে না ফেস করতে হয়, আমি সেটার বহিঃপ্রকাশটা করব না, ওইটা আমার কন্ট্রোলে। হিংসা হবে কি হবে না সেটা তো আমার কন্ট্রোলে না, কিন্তু সেটার জন্য আমি কাউকে কিছু সাফার করাবো বা করাবো না সেটা আমার কন্ট্রোলে, সেই জায়গাটুকু আমাদের খেয়াল রাখতে হবে। বেশ, আচ্ছা।